বাংলার মানুষের নাম কেটে যাবে, বিজেপি ক্ষমতায় আসবে, কিন্তু ফলাফলটা পুরো উল্টো হয়ে গেছে। এই পাহারাটা যদি ওরা পেহেলগাঁওতে দিত, এই পাহারাটা যদি পুলওয়ামাতে দিত, এই পাহারা যদি ওরা রেড ফোর্টের সামনে দিত, তাহলে আজকে এতগুলো মানুষ মারা যেত না। বাঙালির অস্তিত্ব বিপন্ন যদি বিজেপি ক্ষমতায় আসে। বিটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা, আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন রত্না চট্টোপাধ্যায়, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তিনি এবারে প্রার্থী, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। রত্নাদি, টিভি ভারতে স্বাগত। একই সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা, একই সঙ্গে শুভ জন্মদিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে খুব সুন্দর একটা দিনে আজকে আপনার কাছে এসেছি। সামনেই কিন্তু নির্বাচন এসে গিয়েছে, একেবারে জোর প্রচার চলছে আমরা দেখতে পাচ্ছি। দল কতটা প্রস্তুত দিদি? দল দল পুরোপুরি প্রস্তুত। দেখুন, আজকে এবারের লড়াই আমাদের একদম অন্য রকমের লড়াই। কারণ এবারের লড়াই একজন মানুষ, মহিলা, যিনি সাদা শাড়ি হাওয়াই চটি পরে ঘোরেন, তার সঙ্গে আরেকদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ সেন্ট্রাল ফোর্স, এজেন্সি, ইলেকশন কমিশন, সাজোয়া গাড়ি। মনে হচ্ছে পুরো একটা বাংলায় যুদ্ধ পরিস্থিতি। কিছুক্ষণ আগে এখানে জঙ্গি হানা হয়েছে মনে হচ্ছে। তাই সবাই আর্মি টার্মি নেমে, এই পাহারাটা যদি ওরা পেহেলগাঁওতে দিত, এই পাহারাটা যদি পুলওয়ামাতে দিত, এই পাহারা যদি ওরা রেড ফোর্টের সামনে দিত, তাহলে আজকে এতগুলো মানুষ মারা যেত না। একটা মহিলাকে বাংলা থেকে সরানোর জন্য যে ভাবে ওরা উঠে পড়ে লেগেছে, আদা, নুন, চিনি, জল সব খেয়ে, আমার মনেই হয় না যে একটা বাংলাকে দখল করার জন্য, যদি ওরা সত্যি সত্যি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে ওরা ক্ষমতায় আছে কাজ করত, তাহলে দরকার হতো। এসআইআর এর প্রভাব কি মানে পড়বে নির্বাচনে, আপনার কি মনে হচ্ছে? এসআইআর এর প্রভাব ওরা ভেবেছিল ওদের হয়ে, ওদের জন্য ভালো পড়বে, প্রচুর নাম কাটবে, বাংলার মানুষের নাম কেটে যাবে, বিজেপি ক্ষমতায় আসবে, কিন্তু ফলাফলটা পুরো উল্টো হয়ে গেছে। ওরা এত হ্যারাস করেছে, মানুষ এত ক্ষেপে গেছে যে পুরো উল্টো ফল হবে। মানে ওরা যা চেয়েছিল একদম অপোজিট হবে। একই সঙ্গে দিদি, আমার এটাও জানার যে জনমুখী যে প্রকল্পগুলো রাজ্য সরকারের, সেগুলো কতটা ভোটে প্রভাব ফেলবে বলে আপনারা আশাবাদী? দেখুন, আমি প্রচারে যাচ্ছি, মমতাদি প্রচারে যাচ্ছে, অন্যান্য অনেক প্রার্থী প্রচারে যাচ্ছে। প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে যখন কথা বলছে, স্বাস্থ্য সাথী নিয়ে যখন কথা বলছে, যুব সাথী নিয়ে যখন কথা বলছে, যখন আমাদের রূপশ্রী নিয়ে কথা বলছে, কন্যাশ্রী নিয়ে কথা বলছে, তখন কিন্তু মানুষ বিশ্বাস করছে যে হ্যাঁ, মমতা ব্যানার্জি থাকলে এটা আমরা পাবো। কিন্তু ওরা সারা ভারতবর্ষে 15-16টা রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আছে, কোনো একটা স্টেটে ওরা এমন কিছু দেয়নি যে ওরা এখানে মানুষকে, যদি বলছেও যে আমরা 3,000 টাকা দেবো যুবকদের, মেয়েদের দেবো 3,000 টাকা, এই দেবো ওই দেবো, মানুষ বিশ্বাসই করছে না। কারণ ওরা প্রমাণ করতে পারেনি যে ওরা জিতলে দেয়। কিন্তু মমতা ব্যানার্জি প্রমাণ করতে পেরেছে। 2021 সালে যখন ক্ষমতায়, ইলেকশনের আগে মমতাদি বলল আমি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দেবো, স্বাস্থ্যসাথী দেবো। 1 মাসের মধ্যে মানুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে, স্বাস্থ্যসাথী দিয়েছে, এবং গেল 5 বছর এখনো কিন্তু মানুষ পেয়ে যাচ্ছে। মমতা এই 2 মাস দিয়ে কিন্তু বলেন আমি আর পারবো না। তাই মমতা দিকে মানুষ বিশ্বাস করছে এবং এটা খুব কাজে লাগছে। অনেককে যখন বলা হয়েছে যে 3,000 টাকা দেবে, তখন বলেছে আগে দিয়ে দেখা, তারপরে তো বিশ্বাস করবো। দিদিমণি দিচ্ছে, আমরা চোখে দেখছি, ওগুলো আগে চোখে দেখবো, তারপর বিশ্বাস করবো। প্রচারে আপনার ফোকাস কোন দিকে? প্রচার, আমার প্রচারের ফোকাস উন্নয়ন। মমতা ব্যানার্জি 15 বছর ধরে, 34 বছরে বাম সরকার বাংলাটাকে যেভাবে শেষ করে দিয়ে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে সেটাকে তোলার চেষ্টা করেছে, এখনো তোলার চেষ্টা করছে। এবং আমি সেটা মানুষের কাছে বলছি যে সেই সময় বাম সরকার যখন ছিল, তখনকার যে আমল ছিল, তখন রাস্তাঘাট, জল, ট্রেন, লাইট, আজকের যে 15 বছরে মমতাদি যেটা বাংলার বুকে করে দেখেছি, সেটা বলছি যে
এত উন্নয়ন, তারপরে মমতাদি থাকলে আরো উন্নয়ন হবে। সব থেকে আর একটা জিনিস আমি প্রচারে ধরছি, সেটা হলো বাঙালির অস্তিত্ব। আজকে বাঙালির অস্তিত্ব বিপন্ন যদি বিজেপি ক্ষমতায় আসে। বাঙালি সংস্কৃতি, বাঙালির ভালো লাগা, বাঙালি কি ভালোবাসে, বাঙালি কি ভাষায় কথা বলে, বাঙালি মনীষীদের কিভাবে সম্মান দেয়, এটা বাঙালিই জানে। ওটা উত্তর ভারত থেকে আসা নরেন্দ্র মোদী, অমিত শাহ বা জেপি নাড্ডারা জানে না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ কি চায় সেটাই জানে, তাই বাংলার মানুষ মমতা ব্যানার্জিকেই ভোট দেবে। আরো কিছু প্রশ্ন দিদি, অনেক প্রশ্ন আছে, আপনি ভীষণ ব্যস্ত। কিছু কিছু দিক, সেটা হচ্ছে বেহালার কোন কোন দিকে আরো সংস্কার প্রয়োজন, কিছু কিছু আমি আপনাকে একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে কি, বিদ্যাসাগর হাসপাতাল, আপনার প্রযুক্তি আছে, প্রযুক্তিবিদদের কিন্তু অনেক অভাব রয়েছে, আমিও যে, হ্যাঁ সেটা, তার পাশাপাশি কিছু বাস রুট যাতায়াত, তো আপনি কি বলবেন? একদম। যেটা হলো, দেখুন এইখানে একটা প্রতিজ্ঞা স্তম্ভ করা হয়েছে আমাদের ওই কোথায় জায়গাটা কি, পাঠকপাড়া মোড়ে একটা প্রতিজ্ঞা স্তম্ভ আমরা করেছি আমাদের দল থেকে, সব বিধানসভাতেই করা হয়েছে। দেখুন তাতে লেখা আছে বিদ্যাসাগর হসপিটাল, তাতে লেখা আছে নিকাশি, তাতে লেখা আছে যে টিকাকরণ, ওই র্যাবিস, তারপরে স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কে উন্নয়ন, সমস্ত কিছু আমরা প্রতিজ্ঞা স্তম্ভে দিয়েছি। বাস স্ট্যান্ডগুলো, অনেক বাস কমে গেছে। আমাকে যেখানেই আমি প্রচারে যাচ্ছি মানুষ বলছে, নো ডাউট বলছে যে দিদি এখানে E4 চলতো, S4 চলতো, আরো বিভিন্ন বাসের, হ্যাঁ বাসের নাম বলছে যে আগে অনেক ছিল, এখন এত কমে গেছে, আমাদের অসুবিধা হচ্ছে। আর উবের বা র্যাপিডো করে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, আপনি বাসটা প্লিজ বাড়াবেন। আমি তাই ঠিক করেছি যে ইলেকশন হয়ে গেলে, দিদি ক্ষমতায় এলে, আমি পরিবহন মন্ত্রীর সঙ্গে বসে বেহালা পশ্চিমে যে বাস রুটগুলোতে বাস কমে গেছে সেগুলো লিস্ট নিয়ে আমি বসবো। ঠাকুরপুকুর বাজার নিয়ে কিছু ভাবছেন? ঠাকুরপুকুর, Renovation হয়নি হ্যাঁ এখনো। হবে। ওটা দেখুন, এটা অনেকদিন এমএলএ ছিলও না, তো 3-4 বছর এমএলএ ছিল না, তো একা কাউন্সিলর ওই ছন্দা সরকারের পক্ষে সম্ভব হয়নি। আমি যদি ক্ষমতায় আসি, জিতে আসি, অবশ্যই আমি ছন্দাদিকে নিয়ে বসে সমস্যার সমাধান করবো। বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন, বা বিরোধীদের নিয়ে কি ভাবছেন? বিরোধীদের নিয়ে বেসিক্যালি কিছুই ভাবতাম না যদি ওরা এইভাবে ইলেকশনটা না করতো। ওরা তো এমন করেছে আমাদের ঘরে ঢুকিয়ে দেওয়ার মতন, আমি প্রার্থী, আমাকে 107 ধারা দিয়েছে। আমার চিফ ইলেকশন এজেন্ট প্রদীপ বাগ, তাকে 107 ধারা দিয়েছে। আমার বেহালা ওয়েস্টে যে সমস্ত অ্যাক্টিভ ছেলেরা রাস্তায় নেমে লড়াই করে, সবাই 107, যাতে ইলেকশনের দিন কেউ না বেরোতে পারে। আমি নিজে প্রার্থী, আমি ঘরে বসে থাকবো, থানায় বসে থাকবো, আমি বেরোবো না এলাকায়, আমাকে 107 ধারা দিয়ে বসে আছে। তো দেখুন ওরা যে নোংরামো করছে, যেভাবে ক্ষমতায় আসার জন্য যে পরিমাণ অসভ্যতা করছে, তাকে রুখতে গেলে রাস্তায় তো নামতেই হবে। লড়াই করছি আর 10 দিন, এই লড়াইতে মানুষ, আমার মনে হয় মানুষ আমাদের পাশে আছে। মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় আসছে 100%। রত্না চট্টোপাধ্যায়কে কিন্তু আমরা রিকশায় করেও ঘুরতে দেখি, আমি ব্যক্তিগতভাবে যেহেতু দেখেছি সেহেতু আমি প্রত্যক্ষদর্শী, আমি বলছি। তো আগামী দিনেও যদি রত্না চট্টোপাধ্যায়কে আমরা বিধায়ক হিসেবে দেখতে পাই, তখন মানুষ আপনাকে পাবে তো একেবারে একই রকম ভাবে যেরকম পেত? দেখুন আমি তো বিধায়ক হিসাবে বেহালা পশ্চিমে নতুন এলাম, আমি তো বেহালা পূর্ব করে এসেছি, তারপরেও আমি রিক্সা করেই ঘুরতাম। শোভনবাবু যখন মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, তখনও আমি রিক্সা অটোতেই ঘুরে বেড়াতাম। ওরকম না আমার গাড়িই লাগবে, আমার এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জন্য যা পাবো আমার তাতেই আমি রোজ সকালে 8:30-9টায় উঠি, নামি নিচে, নেমে রিক্সা নিয়ে আগে পুরো এলাকা আমি টহল মারি, যে এলাকার মানুষ কেমন আছে। তারপরে আমি 1-1.5-2 ঘন্টা রিক্সা করে ঘুরে বাড়ি এসে তারপরে যারা আসে তাদের সাইন করতে হয়, সার্টিফিকেট দিতে হয়, এসব করি। অবশ্যই আগামী 5 বছর আমি রিক্সা করেই ঘুরে বেড়াবো, কারণ রিক্সা ব্যাপারটা আমার ভালো লাগে। হাওয়া খেতে খেতে বেশ সুন্দর, মানুষও আমায় দেখতে পায়, আমিও মানুষকে দেখতে পাই। গাড়িতে ঘুরলে অ্যাকচুয়ালি মানুষ আমায় দেখতে পায় না, আমি গাড়ি করে ফার্স্ট করে চলে গেলাম, মানুষ দেখতে পেলো। রিক্সায় আমাকে দাঁড় করিয়ে কথা বলে, রত্নাদি এটা আমার দরকার, এটা আমার সুবিধে হয়। আপনাদের গৃহবধূ থাকা বেশি সহজ, নাকি রাজনীতিতে আসা বেশি সহজ? কোনটা কঠিন আর কোনটা সহজ তুল্যমূল্য বিচারে? অবশ্যই গৃহবধূ হওয়া সহজ। অনেক সহজ, ছেলে মেয়ে মানুষ করা। দেখুন আমি যেটা ভালোবাসি
সেটা আমি করতাম, নিজের হাতে বাজার করতাম, রান্না করতাম, বরকে খাওয়াতাম, ছেলে মেয়েদের খাওয়াতাম, স্কুলে দিতাম, স্কুল থেকে আনতাম, টিউশনে দিতে যেতাম, টিউশনে আনতাম। সব থেকে সহজ কাজ। আর এই রাজনীতি, অতগুলো মানুষ, বেহালা পশ্চিমে বলুন, বেহালা পূর্বে বলুন, তাদের মন রক্ষা করা। 131 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রত্যেক দিন, বৌদি জল জমে গেছে, জল বেরোচ্ছে না, বৌদি জল আসছে না, বৌদি রাস্তাটা করুন, বৌদি লাইট কেটে গেছে, বৌদি এটা, বৌদি সেটা। মাথা একই সময় মনেই থাকে না, মানে মাথা ঝিমঝিম করে কে কি বললো, তখন লিখতে হয় যে এইখানে এটা এ বলেছে ও বলেছে। অনেক কঠিন রাজনীতি করা, কিন্তু কেউ যদি প্যাশনের জন্য রাজনীতি করতে আসে, তার কখনো রাজনীতিতে আসা উচিত না। একেবারেই শেষের দিকে চলে এসেছি আপনাদের, সেটা হচ্ছে কি পার্থদার সঙ্গে কোনো কথা হয়েছে? পার্থদা শুভেচ্ছা বার্তা কিছু জানিয়েছেন? পার্থদাও আমার শুভেচ্ছা জানায়নি, আমিও পার্থদার থেকে শুভেচ্ছা নিতে যাইনি। পার্থর সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। সবশেষে কি বলবেন? সামনে নির্বাচন, আম জনতাকে কি বলবেন? আমি জনতার কাছে এটাই বলবো যে আজকে শিয়রের সংক্রান্তি, আপনারা সকলেই জানেন। আজকে আমরা প্রত্যেকে তৃণমূল কত সিটে জিতবে সেই লড়াইয়ের থেকেও আমরা আজকে লড়াইতে আছি বাঙালির অস্তিত্ব লড়াইতে। আজকে বাঙালি রবীন্দ্রনাথ, বাঙালির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালির রামমোহন, বাঙালির বিদ্যাসাগর, বাঙালির রামকৃষ্ণদেব, বাঙালির বিবেকানন্দ একদিকে, আর একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ। এই রক্ষাতে আমরা আছি। আমাদের বাঙালিকে রক্ষা একমাত্র যদি কেউ করতে পারে, সেটা মমতা ব্যানার্জি। তাই বাঙালির রক্ষা, বাঙালির অস্তিত্বকে রক্ষায়, বাঙালিকে নিজের মতন স্বাধীনভাবে বাঁচতে দেওয়াতে আমরা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আনুন। মমতাদি আপনাদের ভালো রাখবে। মমতাদি যা বলেন তাই করেন, কথা দিয়ে পরে ভোট নিয়ে পালিয়ে যান না, যেটা অন্যান্য ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলোতে আমরা দেখতে পাই। মিথ্যে কথা বলে ভোটটা নিয়ে পালিয়ে যায়, আর কথা রাখে না। মমতাদি কথা রাখে। তাই আপনাদের সকলের কাছে আবেদন, আজ আগামী 29 তারিখ ভোট, আপনারা জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রীর আসনে বসান। থ্যাংক ইউ দিদি, অসংখ্য ধন্যবাদ। ক্যামেরায় সুব্রত নাথের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।